রেখো। ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসে এক্সেলে অনেক ধরনের কাজই দেখছি। আজকে আমরা একটা হচ্ছে স্যালারি শিট দেখবো আর কি, কিভাবে একটা স্যালারি শিট বানানো হয়। হ্যাঁ, এখানে অনেকগুলো কন্ডিশন আছে, সবগুলো কন্ডিশনের উপর বেস করে আমরা এই কাজগুলো করব আর কি। ঠিক আছে, তো কন্ডিশন প্রথমত আমাদের এক্সেলে এই ফরম্যাটটা আর কি বানায় ফেলতে হবে। হ্যাঁ, প্রথম কাজ যেটা আমাদের এক্সেলে এরকম একটা ফরম্যাট বানাইতে হবে। আমি আশা রাখি আপনারা বানাইতে পারবেন। তারপরেও আমি একটু দেখাই দিব। ঠিক আছে, যে আমরা ফরম্যাট গুলা কিভাবে বানাবো। এক্সেলে ফরম্যাট বানানোর ক্ষেত্রে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে, হ্যাঁ, আপনারা কাউন্ট করবেন যখন আপনাকে এরকম একটা শীট দেয়া হবে, দিয়ে বলা হবে যে এরকম একটা কিছু বানাইতে হবে। ঠিক আছে, এরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে। তখন অনেকেই হয়তোবা আপনাদের মধ্যে এইভাবে কাউন্ট করবেন যে এখানে আসলে আমি এই টেবিলটা যদি বানাইতে চাই, আমার এখানে কয়টা কলাম হবে, কয়টা রো হবে। তো আমি খুব সহজে এখানে রো আর কলাম গুলো আইডেন্টিফাই করতে পারি যদি আপনাদের এইরকম এক্সেল শিট দেয়া হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এ থেকে এম পর্যন্ত দেখতে পারি। অথবা অনেকে এইভাবে চিন্তা করবে, এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো। অনেকেই আবার এইভাবে চিন্তা করবে, তারপরে আবার এই দিক থেকে কাউন্ট করবে, এক দুই তিন চার, এখান থেকে 10টা আছে, 11টা 12টা। হ্যাঁ, এইভাবে অনেকে চিন্তা ভাবনা করবে। সো এক্সেলে যখন আপনারা কাজ করতে যাবেন, প্রথমত মাথায় রাখবেন যে যদি আমরা এভাবে কাউন্ট করতে যাই, এটা আমার অযথা সময় নষ্ট। হ্যাঁ, প্রথমত আমার কাজ কি থাকবে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কি কি আছে এগুলাকে টাইপ করে ফেলতে হবে। ঠিক আছে, সো আমি এইখানে উপরে দুইটা শিট আর কি এক্সট্রা নিয়ে নিলাম। নেয়ার পরে এখানে সিরিয়াল নাম্বার, এখানে হচ্ছে আইডি নং, এখানে হচ্ছে নেম, এখানে হচ্ছে ডেজিগনেশন লিখে ফেললাম, এখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল। হ্যাঁ, এখানে বিএস বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, মেডিকেল কস্ট, গ্রোস টোটাল, গ্রোস টোটাল। গ্রোস টোটালের পর কি আছে আমার, ট্যাক্স দেয়া আছে, এইখানে টোটাল দেয়া আছে, এখানে হচ্ছে ম্যাক্সিমাম, এখানে হচ্ছে মিনিমাম, এইখানে র্যাঙ্ক দেয়া আছে। হুম, আমি এইভাবে বানাই ফেললাম আর কি। বানাই ফেলার পর আমার এবারে যে কাজটা থাকবে, এইখান থেকে এই পর্যন্ত আমার কিন্তু শেষ। আমি এই পর্যন্তকে জাস্ট সিলেক্ট করে নিব, নেয়ার পরে একবারে এইখান থেকে ফন্ট দিয়ে দিব। আমরা চাইলে আগে পরেও কাজটা করতে পারি। ফন্ট দেওয়ার পর এইখান থেকে আমরা অল বর্ডার করে দিব। বর্ডার করে দিব, দেওয়ার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এইখান থেকে একবারে আমাদের যে টেক্সট আছে টেক্সট অনুযায়ী আমরা এই লাইনের যে আমার কলামের স্পেস গুলা থাকবে এগুলোকে কম বাড়া করে নিতে পারবো। ঠিক আছে, করে নিলাম, একটু বাড়াই নিচ্ছি আর কি। নেয়ার পর আমরা চাইলে এইখানে একটা সাইজ দিতে পারি যে আমার টেক্সটের কিরকম সাইজ হবে। সো আমি এতটুকুকে সিলেক্ট করে বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পর এইখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। আমি এই কালারটা দেই, এটা আর কি ভালো বোঝা যায়। এই পর্যন্ত সিলেক্ট করে এটাকে আমি মার্সেল করে নিলাম এবং এইখানে লিখলাম হচ্ছে স্যালারি শিট, স্যালারি শিট লিখে নিলাম। এই পর্যন্ত সিলেক্ট করার পর আমি সাইজ একটু বাড়াই নিলাম আর কি, ফন্ট সাইজ যেটা, ফন্ট সাইজটাকে বাড়াই নিলাম। এই পর্যন্ত সিলেক্ট করার পর আমি সবগুলাকে সেন্টার করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমার যে টাইটেল থাকবে টাইটেলটাকে আমি একটু বাড়াই নিলাম। ঠিক আছে,
এটার আমি একটা অ্যানাদার কালার দিতে পারি। ঠিক আছে, কালার দেওয়ার পর আমি সহজেই এইখান থেকে এবার নাম্বার গুলা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি 8টা নিছি। ঠিক আছে, 8টা নিব না, 7টা নিলাম আর কি। এই পর্যন্ত তো আমি আশা রেখে আপনারা সকলেই বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এরপরে আমি দেখি কি কি বলা হয়েছে। এইখানে আমার একটা আইডি নাম্বার দেয়া হয়েছে। ঠিক আছে, এই আইডি নাম্বারটার মধ্যে কি করা হয়েছে একটু দেখি। আমি যদি আইডি নাম্বার সেম দেই, উপরে এখানে সাদ্দাম লেখা আছে, তার আইডি নাম্বার দেয়া আছে, লাইক এখানেও সাদ্দাম। হুম, দুইজনেই সাদ্দাম। এখন দুইজন সাদ্দামের মধ্যে একজন হচ্ছে সিইও, ধরলাম যে আমি এখানে এমডি দিয়ে দিলাম, তাহলে দুইজনেই এমডি, দুইজনের নামই সাদ্দাম। হ্যাঁ, দুইজনের স্যালারি স্ট্রাকচারও সেম। তাহলে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতেছি কি দিয়ে? আইডি নাম্বার দিয়ে। ঠিক আছে, সেই আইডি নাম্বারটা কি হইতে হবে আমাদের? ইউনিক হইতে হবে। ঠিক আছে, এই আইডি নাম্বারটা হইতে হবে কি আমাদের? ইউনিক একটা আইডি নাম্বার দিতে হবে, তাহলেই কেবল আমরা আইডেন্টিফাই করতে পারবো এখানে যে সাদ্দাম আছে। হুম, দুইজন সেম পার্সন হইলেও কিন্তু তাদের আইডি নাম্বার দিয়ে আমরা যেন আইডেন্টিফাই করতে পারি। এই কাজটা করার জন্য আমরা এই শীটের মধ্যে চলে আসব। আসার পরে আমাদের প্রথমত মাথায় রাখতে হবে যে আমরা আসলে ইউনিক আইডি কোথায় করতে যাচ্ছি। তো আমরা আইডিটা করতে যাচ্ছি এই জায়গাটায়। তাহলে আমি এই সেলের মধ্যে চলে আসব। ঠিক আছে, এই সেলে আসার পর আমরা যেহেতু ডিজিট ভ্যালিডেশন, যেহেতু আইডি বলছে, এখানে কয়টা আমার আগে দেখতে হবে। ঠিক আছে, যে আমাকে কিন্তু কন্ডিশন বলবে তারা, যে এখানে 6 ডিজিট বা 5 ডিজিট বা যে কোনো ডিজিট তারা বলতে পারে। হুম, বলতে পারে, বা আমাদের কোম্পানির রুলস অনুযায়ী আমরা এখানে দেখতে পারি যে এখানে এত সংখ্যার কম বেশি হবে না। ঠিক আছে, আমাদের 6 ডিজিট করতে হবে। তাহলে আমরা এটা অলরেডি গত ক্লাসেও দেখছি, আমরা আবারও করব, যেহেতু আমাদের প্রজেক্ট ওয়াইজ কাজগুলো আসতেছে। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমত যাইতে হবে ডাটাতে। আমরা ডাটাতে আসব, প্রথমত এই সেলে থাকবো, দেন ডাটাতে আসব। আসার পর এই ডাটা থেকে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশনে। এই ভ্যালিডেশনে যখন আসব তখন এরপর আবার ডাটা ভ্যালিডেশন, এরপর এই রকম আসবে। হ্যাঁ, এই রকম যখন আসবে, অ্যালাউ থেকে আমরা এটাকে কি করে দিব? কাস্টম করে দিব। কাস্টম করে দেওয়ার পর এইখানে একটা ফর্মুলা লিখবো আমরা। ঠিক আছে, যদিও আমি বলে দিছিলাম ফর্মুলা। প্রথমত আমাকে একটা ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে এন ব্র্যাকেটে আমার লিখতে হবে লেন, এরপর আবার ব্র্যাকেট দিয়ে আমার সেল নাম্বারটা, অর্থাৎ যে সেলের মধ্যে আমি কাজ করতে চাচ্ছি আমার ওই সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমার সেল কোনটা? এই সেলের মধ্যে আমি কাজ করতে যাচ্ছি, এই জন্য কিন্তু এখানে C4 আসছে। আমি চাইলে এরকম কাউন্ট করে এই যে সি নাম্বার কলামের 4 নাম্বার রো, এটা আমি টাইপ করেও দিতে পারতাম। তো আমার সহজের জন্য আমি এই জায়গায় কাজ করতে যাচ্ছি, যার ফলে এই সেল নাম্বারটাকে দেখাই দিলাম, দেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর আমরা একটা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা কত ডিজিট চাচ্ছি? 6 ডিজিট চাচ্ছি, এই জন্য এখানে 6 দিয়ে দিলাম। আচ্ছা, 6 দেওয়ার পর আমরা এইখানে কি করব? আমি ভেঙে দেখাই একটু, হ্যাঁ, রিভিউ হয়ে যাবে প্লাস আপনাদের জানাও হবে আর কি। আচ্ছা, এরপরে আমার কিন্তু 6 ডিজিট হয়ে গেছে, এরপর যদি আমি ওকে দেই, ঠিক আছে, এখানে আমার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, এরপরে যদি আমি ওকে দেই বা এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এই জায়গার মধ্যে আমি 6 ডিজিট লিখতে যাচ্ছি, এটা যে কোনো কিছু হইতে পারে। ধরেন যে জেড, ZHJ, এখানে 001, এটা একজন এমপ্লয়ের আইডি হইতে পারে। ঠিক আছে, আমার এখানে 6টা কিন্তু ডিজিট আছে, আমি যদি আরেকটা বাড়াইতে চাই নিবে না, একটা যদি কমায় দেই তবুও নিবে না। আচ্ছা, এরপর আমি আইডি নাম্বারটাকে যদি টেনে নিচের দিকে স্ক্রল করে দেই, তাহলে দেখবেন যে আমার সিরিয়াল অনুযায়ী কিন্তু চলে আসছে। হুম,
সিরিয়াল অনুযায়ী আইডি নাম্বার গুলো কিন্তু আমার এখানে চলে আসছে, কিন্তু এখানে মজার বিষয় যেটা, আমি এখানে যদি আবারও ওয়ান লিখে দেই তাহলে কিন্তু আমার দুইটা সেম আসতেছে। তাহলে এটা কিন্তু ইউনিক হয়নি, এটা অনলি ফর ডিজিট ভ্যালিডেশন হয়েছে। ঠিক আছে, অনলি ফর ডিজিট ভ্যালিডেশন, কিন্তু আমাকে তো ইউনিক করতে হবে, যে একটাই থাকবে। ওকে, তাহলে এটা করার জন্য আমরা আবার প্রথম সেলটার মধ্যেই চলে আসি। ঠিক আছে, আসার পরে ডাটা ডাটা ভ্যালিডেশন, এইখানে এসে সূত্রটাকে আরো আমার বাড়াইতে হবে। তাহলে এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে কাউন্ট ইফ লিখবো, লেখার পরে ব্র্যাকেট দিব একটা। হুম, একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর আমাদের যে কাজটা থাকবে, আমরা এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 7 নাম্বার পর্যন্ত আমরা চাচ্ছি এখানে ইউনিক নাম্বার করব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাকে একে দেখাই দিতে হবে। ঠিক আছে, সেল নাম্বারটা সিলেক্ট করে দিলাম এখান থেকে এই পর্যন্ত। এরপর আমরা কিবোর্ডের ফাংশন কি উপরে দেখবেন F4 আছে, F4 দিয়ে এটাকে লক করে দিবেন। ঠিক আছে, F4 দিয়ে লক করে দিবেন। অনেকের যদি লক না হয় তাহলে সামনে কি দিবেন, ডলার সাইন দিবেন। ঠিক আছে, লক করে দেওয়ার পর সূত্রে একটা কমা বসবে। কমার পর আবার আমরা কি করব, এই প্রথম যে সেলটা আছে এটাকে সিলেক্ট করে দিব। এরপর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিবেন, এরপরে লেস দেন 2। হ্যাঁ, 2 লিখবেন। 2 আমরা এই জন্য লিখলাম যেন 2 এর থেকে কম হয়। ঠিক আছে, যেন 2 এর থেকে কম হয় আমাদের, 1 এর থেকে বেশি না হয়। ঠিক আছে, এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেন এন্টার প্রেস করব। এবারে যদি আমি এই সেল থেকে এই সেল সিলেক্ট করে দেই, এবার যদি আমি এখানে 1 লিখতে চাই তাহলে কিন্তু আমার এখানে 1 নিবে না। তার মানে এইখানে যদি আমি আবার 2 লিখতে চাই, 2 নিবে না, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত ইউনিক আইডি নাম্বার বের করে ফেললাম। ঠিক আছে, এবার এখানে নাম, নাম লিখলাম। ঠিক আছে, আমি নাম লিখলাম, ধরুন যে সাদ্দাম। দেখি এখানে কি কি নাম লেখা আছে, দেখে নেই। সাদ্দাম, আজাদ, যে কোনো নাম এখানে আমি দিয়ে দিই। ঠিক আছে, ধরুন যে সাদ্দাম, এখানে জেটে, জাহিদ, আচ্ছা, ইউএন, দেখলাম, সিজা, লিখলাম। এগুলো হলো এমপ্লয়ীদের নাম। আচ্ছা, এবারে আমার যে কন্ডিশন থাকবে, ঠিক আছে, কন্ডিশন এইখানে ডেজিগনেশন থাকবে প্রত্যেকের। ঠিক আছে, এখানে প্রত্যেকের ডেজিগনেশন থাকবে, এই ডেজিগনেশনটা থাকবে ড্রপ ডাউন অবস্থায়। কি অবস্থায় থাকবে, ড্রপ ডাউন। আমি এই ডেজিগনেশনে যদি চেঞ্জ করি তাহলে এর সাথে লিংক আপ থাকবে আমার বেসিক স্যালারিটা। ঠিক আছে, আমি বুঝাইতে যাচ্ছি, আমি যদি এইখানে ডেজিগনেশন চেঞ্জ করি তাহলে এইখানে অটোমেটিক স্যালারিও চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এইখানে ডেজিগনেশন চেঞ্জ করি তাহলে এখানে কি চেঞ্জ হবে, স্যালারি চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমত এই জায়গায় আমার কি করতে হবে, তাহলে ড্রপ ডাউন করতে হবে। ড্রপ ডাউন করা আমরা কিন্তু শিখে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা একটু পজিশন গুলা দেখে নেই যে এখানে কি কি পজিশন দেয়া আছে। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, করার পরে এখানে দেখেন পজিশন দেয়া আছে সিইও, এমডি, ম্যানেজার, আইটি, এক্সিকিউটিভ, ট্রেনার্স, আদার্স। ঠিক আছে, আমার এখানে 7টা ডেজিগনেশন দেয়া আছে। তাহলে আমরা এই 7টা ডেজিগনেশন এখানে কি করব, ড্রপ ডাউন করব। ড্রপ ডাউন কিন্তু আমরা দুই ভাবে শিখে ফেলছি। ঠিক আছে, ড্রপ ডাউন আমরা দুই ভাবে শিখে ফেলছি। তাহলে আমরা এইখানে ড্রপ ডাউন করতে যাচ্ছি, এই জন্য এই সেলের উপরে আসব। আসার পরে আবার সেম ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। এবার আমরা অ্যালাউ থেকে কি করে দিব, লিস্ট করে দিব। এর আগের বার আমরা কাস্টম করে দিছিলাম, এবার আমরা এখান থেকে লিস্ট করে দিব। লিস্ট করে দিয়ে এখানে জাস্ট লিখে দিব যে সিইও, কমা, এমডি, কমা, ম্যানেজার, কমা, তারপর হচ্ছে কি ছিল,
আইটি, আইটি, তারপরে ছিল ট্রেইনার। কটা হয়েছে? 2 3 4 5। ট্রেনার, এক্সিকিউটিভ ছিল, এক্সিকিউটিভ, আরেকটা ছিল আদার্স। ঠিক আছে, আমি সবগুলো লিখে ফেললাম, এরপরে জাস্ট ওকে প্রেস করব। তাহলে দেখেন এইখানে কিন্তু আমার ড্রপ ডাউন বার চলে আসছে। এবার আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ড্রপ ডাউন চলে আসছে। ঠিক আছে, আমার এখানে কিন্তু ড্রপ ডাউন চলে আসছে, কিন্তু এই সেলের মধ্যে কিন্তু আমার নাই। তাহলে এই সেলের মধ্যে যদি আমি নিয়ে আসতে চাই, এটাকে ধরে যদি আমি স্ক্রল করে দেই তাহলে সবগুলা জায়গাতে আমার ড্রপ ডাউন বার চলে আসছে কিন্তু। দেখছেন, পাশে ড্রপ ডাউন বার চলে আসছে, কিন্তু সবগুলাতেই তো আইটি লেখা, সবগুলা বাদ দিয়ে দিলাম, কিন্তু আমার ড্রপ ডাউন বার কিন্তু সব জায়গায় থেকে গেছে। এবার আমার যে করণীয়, এই জায়গায় আমি সিরিয়াল একটু সাজাই নিই। এমডি, এখানে ম্যানেজার দিলাম, এখানে আইটি দিলাম, এখানে ট্রেনার দিলাম, এখানে এক্সিকিউটিভ দিলাম, এখানে আদার্স দিলাম। যেহেতু পজিশন আমার 7টা, আমি 7টা পজিশনে সিরিয়ালি সাজাই নিলাম। এবারে আমাদের এই বেসিক স্যালারিটা ডিপেন্ড করবে কার উপরে? এইটার উপরে। ঠিক আছে, এটার উপরে বেসিক স্যালারি। যদি এখানে সিও হইতো তাহলে তার বেতন একটা নির্ধারিত করা আছে আমার। ঠিক আছে, তাহলে এইখানে একটা কন্ডিশন বসবে, এই কন্ডিশনটা আমরা এবার এই ফর্মুলা বারে লিখবো। ঠিক আছে, তাহলে কন্ডিশন কি আসবে? ইফ, কন্ডিশন মানে ইফ, ইকুয়াল, ইফ যদি এই ডেজিগনেশনের ঘরে কি থাকে? ডেজিগনেশন ইকুয়াল, ঠিক আছে, ডাবল কোটেশনের মধ্যে লিখবো সিইও। যদি এই ঘরে ডেজিগনেশন ইকুয়াল সিইও থাকে, ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম, তাহলে কমা, তাহলে কি হবে? এই ঘরে আসবে, ধরেন যে সিওর বেতন ধরলাম কত? 50,000, 50,000। এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করে দেখব আমাদের শর্ত ঠিক আছে কিনা। তার মানে আমার শর্ত ঠিক আছে, এই ঘরে সিও লেখা ছিল মানে এইখানে আমার 50,000 আসবে, কিন্তু এই ঘরে যদি আদার্স লেখা থাকতো তাহলে আমার সূত্র ফলস আসবে। কারণ আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিছি সবেমাত্র, আমি অল্প করে কাজটা করব। যদি আমি আপনাদের সম্পূর্ণ ফর্মুলাটা দেখাই তাহলে দেখবেন যে এখানে অনেক বড় ফর্মুলা। ঠিক আছে, দেখেন এখানে অনেক বড় ফর্মুলা, দেখেন এত বড় ফর্মুলা যদি দেখাই তাহলে এত বড় কিন্তু আমরা মনে রাখবো না, এই জন্য আমি সূত্রটাকে ভেঙে ছোট করে নিলাম আগে, নিয়ে আমি জাস্ট একটু বোঝার সুবিধার্থে আমি কাজ করে নিচ্ছি। তাহলে এই ঘরে সিও থাকলে এই ঘরে 50,000 টাকা আসবে, এটা আমি তাকে ইনস্ট্রাকশন দিলাম। এবার সূত্রটাকে আমি আরো বাড়াবো। ঠিক আছে, যদি সূত্রটাকে আরো বাড়াইতে চাই তাহলে আমার কি করতে হবে? এই ব্র্যাকেটটাকে উঠায় ফেলতে হবে। উঠায় ফেলে আমরা কি করব? এখানে একটা কমা ইউজ করব। কমা ইউজ করে এই কমা থেকে শুরু করে ই পর্যন্ত, ঠিক আছে, আমরা কপি করে নিব কিবোর্ড থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। ঠিক আছে, আমরা যখন শিখছি তখন কিন্তু আমাদের বারবার লেখাইছে আর কি, তো আমি আপনাদের কপি পেস্ট করে বুঝাচ্ছি আর কি। তো এই পর্যন্ত আমি কপি করে নিব, নেওয়ার পর আমি পেস্ট করে দিব। ঠিক আছে, এবার আমি দ্বিতীয় কন্ডিশন দিব। দেখেন, দ্বিতীয় কন্ডিশন, যদি এই ঘরে কি লেখা থাকে? এমডি লেখা থাকে, তাহলে তার বেতন ধরলাম 45,000 টাকা, 17 টাকা আরো বাড়াবো। যদি এই সেলের মধ্যে কি লেখা থাকে? আমি এখানে একটু ভুল করলাম, হ্যাঁ, ম্যানেজার বানানটা একটু ভুল করলাম ইচ্ছাকৃত ভাবে। যদি এই সেলের মধ্যে আমার ম্যানেজার লেখা থাকে তাহলে তার বেতন ধরলাম 40,000। ঠিক আছে, যদি এই সেলের মধ্যে আইটি থাকে, কি থাকবে? আইটি, তাহলে তার বেতন ধরে নিলাম আমি 30,000 টাকা।
যদি দেখেন ওই সেলের মধ্যেই কি থাকে, আইটি, এবার ধরলাম ট্রেইনার, ট্রেইনার থাকে, তার বেতন ধরলাম আমি 25,000। যদি ওই সেলের মধ্যেই এক্সিকিউটিভ লেখা থাকে, এক্সিকিউটিভ লেখা থাকে, তার বেতন ধরলাম 20,000 টাকা। যদি ওই সেলের মধ্যেই কি থাকে, আদার্স লেখা থাকে, আদার্স লেখা থাকে, তাহলে তার বেতন ধরলাম আমি 15,000 টাকা। আমার কিন্তু 7টা কন্ডিশন ফিল আপ, দেখেন সিইও, এমডি, ম্যানেজার তিনটা, আইটি একটা 4টা, ট্রেনার একটা 5টা, এক্সিকিউটিভ একটা 6টা, আদার্স একটা 7টা, মানে যে কয়টা পজিশন আমার কন্ডিশন ওই কয়টাই আমি কিন্তু দিলাম। এরপরে আমরা এখানে ইফ কাউন্ট করতে পারি 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা ইফ কাউন্ট করতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, এইখানে ব্র্যাকেট দিব, সর্বশেষ ব্র্যাকেটটা আমার ব্ল্যাক কালার আসবে। হ্যাঁ, যদি আসে এরপরে আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখেন আমার শর্ত কিন্তু ফিল আপ। এবারে আমি তো বলছিলাম যে যদি এই সেলের মধ্যে এমডি লেখা থাকে তাহলে এখানে আসবে 45,000। তাহলে আমি দেখি, এখানে ক্লিক করার পরে এমডি লেখা থাকলে 45,000 আসছে। যদি এই ছেলে ম্যানেজার লেখা থাকতো তাহলে দেখেন জিরো। আমি কিন্তু আপনাদের তখন বলছিলাম যে ম্যানেজার লেখা থাকলে এখানে কিন্তু 40,000 আসার কথা ছিল, কিন্তু এখানে জিরো আসছে কেন? এবং আমি কিন্তু বলছিলাম যে আমি একটু ইচ্ছাকৃত ভাবে ভুল করলাম। বাকি সবগুলা দেখবেন ঠিকঠাক আছে। হ্যাঁ, দেখেন ট্রেনার ঠিকঠাক আসতেছে, এক্সিকিউটিভ আসতেছে, আদার্স আসতেছে, শুধু ম্যানেজার আসতেছে না কেন? এইখানে ম্যানেজারের বানানটা দেখেন, MANAGER, ম্যানেজার, কিন্তু আমি এইখানে লিখছিলাম কি ডাবল আর দিছিলাম শেষে। হুম, তাহলে এটা দিয়ে আমি বুঝাইতে চেষ্টা করছি আমার স্প্রিং যেটা এটাও কিন্তু সেম রাখতে হবে। এবারে যদি আমি ওকে দিই তাহলে দেখেন আমার ম্যানেজার এটাও আমার ঠিকঠাক আছে, তাহলে আমার কন্ডিশন অনুযায়ী সবকিছু ফিল আপ হয়ে গেছে। এবার আমি এটাকে ধরে এই পর্যন্ত স্ক্রল করে দিব, তাহলে দেখেন আমার স্যালারিটা আসছে। আপনি এখন যেখানেই চেঞ্জ করেন না কেন আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার হাউস রেন্ট বের করতে হবে। ঠিক আছে, এখন হাউস রেন্টের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, সেই কন্ডিশনকে যার যত স্যালারি সেটার উপরে তার হাউস রেন্টটা পাবে। তাহলে সিওর বেতন কত এখানে 50,000, তাহলে সে 50% পাচ্ছে হাউস রেন্ট। এমডির বেতন 45,000, তাহলে সে 45% পাচ্ছে। মানে এই জিনিসটা আমরা বের করব, যার যত বেতন, ঠিক আছে, এর 15,000 টাকা বেতন আদার্সের, তাহলে এর হাউস রেন্ট 15,000 টাকাই পাবে। ঠিক আছে, বা 15%, 15,000 না, সরি, 15% পাবে। তো এই কন্ডিশনের উপর বেস করে আমরা কি করব, এই হাউস রেন্টটা বের করার চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। তাহলে দেখেন আমরা যদি আবার এই ফর্মুলা বারে আসি, এখানে বের করব না, তাই এখানে আসছে, এরপরে ফর্মুলা বারে আসবে, আসার পর ইফ। এখন এখানে একটা বোঝার বিষয়, এই সিওর উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে কি, তার স্যালারি, পজিশনের উপরে তার স্যালারি ডিপেন্ড করতেছে। আবার এমনও হইতে পারে যে স্যালারির উপরে তার পজিশন ডিপেন্ড করতেছে, তাই না? যেহেতু এখানে আমার কম ভাড়া করা আছে। আবার এমনও হইতে পারতো যে সিওর বেতনও 50,000, এমডির বেতনও 50,000, ঠিক আছে, হইতে পারতো না, হইলেও কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, আমরা আলটিমেটলি বুঝতে পারতেছি যে এই ডেজিগনেশনের সাথে ডিপেন্ড করতেছে স্যালারি, তাহলে স্যালারির সাথে আবার ডিপেন্ড করতেছে কি হাউস রেন্ট। তাহলে এই সূত্রে আমরা বলতে পারি যে হাউস রেন্টও আমার কিসের উপরে ডিপেন্ড করতেছে, ডেজিগনেশনের উপরে। তাহলে আমি এইখানে এসে যদি ফর্মুলা আবার দিয়ে দেই, ইফ, যদি এই সেলের মধ্যে সমান কি থাকে, ডেজিগনেশন, এই সেলের মধ্যে যদি আমার সিও থাকে, হ্যাঁ, দাঁড়ান, এটা দিয়ে না বুঝাই, এটা দিয়ে বুঝাই তাহলে ভালো বুঝবে। দেখেন আমরা এটা লিখছিলাম না, এটাকেই যদি আমরা একটু কপি করে নেই, এই পর্যন্ত কপি করে নেই, কন্ট্রোল সি তে কপি করলাম, নিয়ে এসে এইখানে যদি পেস্ট করাই দিই,
তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, ইফ যদি এই সেলের মধ্যে কি থাকে, সিও থাকে, তবে তো তার বেতন 50,000 ছিল, তাই না? তাহলে এইটার সাথে যদি আমি একটা ইনটু দেই, দিয়ে যদি আমরা এখানে লিখি 50%, হ্যাঁ, তাহলে তার হাউস রেন্টটা বেরোচ্ছে না। আমি আশা রাখি আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য আমি কি এই ফর্মুলাটা বারবার লিখবো, এত বড় ফর্মুলা বারবার লিখবো না, আমি সোজা এখানে চলে আসবো, বেসিক স্যালারিতে আসার পরে এই সম্পূর্ণটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কপি করে পেস্ট করে দেবো। এবার এইখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এটার সাথে এই 50,000 তো আমার লেখা আছেই, তাহলে এটার সাথে যদি আমি ইন্টু 50% দেই, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। এইখানে এসে যদি আবার ইন্টু দিয়ে 45% দেই, আমার ইজি হয়ে যাচ্ছে কাজটা। ম্যানেজারের সাথে এখানে যদি 40% দেই, ইন্টু 40%, ইজি হয়ে যাচ্ছে কাজটা। এখানে যদি 30% দেই, তাহলে আমার জন্য সোজা হয়ে যাচ্ছে। এখানে 25%, ঠিক আছে, এখানে এসে 20%। আরো আছে কিন্তু, শেষে এসে কত পার্সেন্ট আছে আমার, এইখানে এসে 15%, ইন্টু 15%। এরপরে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমার কিন্তু চলে আসছে। এবারে যদি আমি এটাকে ধরে এই পর্যন্ত স্ক্রল করে দেই, তাহলে সবার কিন্তু হাউস রেন্টটা আমি খুব সহজে বের করতে পারছি, ঠিক আছে। এবারে আসেন মেডিকেল কস্ট। মেডিকেল কস্ট, এইখানে আমার কন্ডিশনে বলা হয়েছে যে মেডিকেল কস্টটা ফিক্সড থাকবে, অর্থাৎ এই সিও যে মেডিকেল কস্ট পাবে, আদার্স এমপ্লয়ি যারা তারাও সেম মেডিকেল কস্টটা পাবে। এখানে কোনো বৈষম্য করা হয়নি, সবার জন্য সেম থাকবে। আমরা এটা কিভাবে করব? তো এটা করার জন্য ধরেন যে আমরা কি করব, আবার এই ফর্মুলাটাকে জাস্ট পুরাটা সিলেক্ট করে এন্টার প্রেস করি, একটু মারতেছে না কেন? এটা বাড়াইতে চেষ্টা করতেছি। আচ্ছা, এটাকেই আমি জাস্ট সিলেক্ট করব, হ্যাঁ, একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর ইন্টার দিলাম। দেখেন যদি ইন্টার না দিতাম, হ্যাঁ, কপি করার পরে যদি এইখানে আসতাম, একবার বুঝাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ইন্টার প্রেস না করে এখানে ক্লিক করলাম, তখন কিন্তু আমার ফর্মুলা কিন্তু এরকম হয়ে যাবে, উলট পালট লেগে যাবে কিন্তু। এই জন্য আপনারা সবসময়ের জন্য কপি পেস্ট করবেন, হ্যাঁ, মানে ইন্টার দিবেন। এরপর আমি যদি এটাকে পেস্ট করে দেই, তাহলে আমার মেডিকেল কস্টটা ফিক্সড। সবার জন্য কত পার্সেন্ট মেডিকেল কস্ট? 10%। তাহলে আমি সব জায়গাতে 10 লিখে দেই, ঠিক আছে। তাহলে মেডিকেল কস্ট যদি সবার জন্য 10% হয়, আমরা সব জায়গাতে 10 লিখে দিব, ঠিক আছে। ফর্মুলা কিন্তু অল্প, শেষে এসে আবার ইয়া হয়নি, একটু পেস্ট হয়নি। তাহলে এখানে হবে কত পার্সেন্ট? 10%, ঠিক আছে। এইখানে হবে কত পার্সেন্ট? 10%। এখানে কত পার্সেন্ট? 10। যেহেতু ফিক্সড বলা হয়েছে, তাহলে সব জায়গাতে আমি 10 লিখে দিচ্ছি আর কি। এরপরে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমার এটা কিন্তু চলে আসছে। তাহলে যার যেটা স্যালারি সেইটার উপরে কিন্তু তার মেডিকেল কস্টটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা বের করব কি গ্রোস টোটাল।
গ্রোস টোটাল যদি বের করতে যাই তাহলে আপনারা সবাই জানেন, হ্যাঁ, আমার কেন জানি উপস্থিতি কমে যাচ্ছে। যদি এবার আমি গ্রোস টোটাল বের করতে যাই তাহলে আমাকে কিভাবে গ্রোস টোটাল বের করব? বেসিক স্যালারি, তারপর হাউস রেন্ট, দেন মেডিকেল কস্ট, এই তিনটা টোটাল হচ্ছে আমার গ্রোস টোটাল। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা কি? ইকুয়াল সাম। যদি সাম করি, করার পরে এইখান থেকে এই পর্যন্ত যদি স্ক্রল করে দেই, দেওয়ার পরে ইন্টার প্রেস করি, তাহলে আমার গ্রোস টোটাল চলে আসবে। গ্রোস টোটাল দিয়ে দিলাম। এরপরে আমার ট্যাক্স, এই ট্যাক্সটাও বলে দেওয়া হয়েছে যে ফিক্সড, সবার জন্য সেম ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স ধরেন যে আমার 5% ট্যাক্স দিতে হবে, হ্যাঁ দিলাম। তাহলে আমরা যদি সহজে এই মেডিকেল কস্টটাকে আমরা কপি করে নিই, ঠিক আছে, যেহেতু ফিক্সড বলা হয়েছে, কপি করে নেওয়ার পর এখানে এসে যদি পেস্ট করে দিই, তারপরে যেহেতু আমার বলা হয়েছে কত পার্সেন্ট, 5%, তাহলে সব জায়গায় আমার কি আসবে? 5 লেখাটা আসবে। তাহলে এখানে 5 দিয়ে দেই। এরপরে যদি ইন্টার প্রেস করি তাহলে আমার ট্যাক্সটা চলে আসছে, যেহেতু 5%, দেখেন এই 1500 অর্ধেক 5%। এবার আমার বের করতে হবে কি? টোটাল। টোটাল যদি বের করতে চাই, এটা কিভাবে বের করব? তাহলে টোটাল দেখেন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, এই তিনটা থেকে আমার কি যাবে? এই তিনটার যোগফল তো আমার গ্রোস টোটাল, তাই না? এখান থেকে আমার ট্যাক্সটা বাদ যাবে। তাহলে আমরা সোজা হিসাব, এখানে আসি ইকুয়াল গ্রোস টোটাল মাইনাস ট্যাক্স। তাহলে এটা হচ্ছে কি আমার টোটাল, টোটাল অ্যামাউন্ট আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমার যে কাজটা থাকবে, এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম বের করবো। ঠিক আছে, তাহলে এই কয়টা সেলকে আমি সিলেক্ট করে নিই, এটাকে মার্জ করে নেই, এটাকেও মার্জ করে নেই। দুটোকে মার্জ করলাম এই জন্য, এতগুলোর মধ্যে তো আমার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে, তাই না? এই 1 থেকে 7-এর মধ্যে। তাহলে এর মধ্যে যদি ম্যাক্সিমাম বের করি, তাহলে তো একজনকে বের করতে হবে, মিনিমামও একজনকে বের করতে হবে। তাহলে কাদের স্যালারি সব থেকে বেশি এবং কম, তাহলে এটা বের করার জন্য আমরা ইকুয়াল এম এ এক্স ম্যাক্স লিখলাম। লেখার পরে এইখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম, এরপর ব্র্যাকেট চাইলে ক্লোজও করতে পারি, নাও করতে পারি। এরপরে আমরা এন্টার প্রেস করলাম, তাহলে এখানে সব থেকে বেশি স্যালারি যেটা সেটা চলে আসছে। এরপরে আমরা এখানে মিনিমাম বের করবো, ইকুয়াল এম আই এন, মিনিমাম। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করবো, তাহলে এটা মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমামটা আমরা বের করলাম। এবার আমরা বের করব র্যাঙ্ক, এদের মধ্যে র্যাঙ্কে কে আগায় আছে, তাহলে এটা বের করবো। এবার র্যাঙ্ক বের করার জন্য আমার ফর্মুলা এখানে লিখবো, তাই তো? তাহলে ইকুয়াল আর এ এন কে, র্যাঙ্ক। র্যাঙ্ক বের করার ফর্মুলা ইকুয়াল র্যাঙ্ক, দেন আমরা এই টোটালের উপরে র্যাঙ্কটা বের করব। তাহলে টোটাল সিলেক্ট করলাম, করার পরে কমা, এরপরে আবার সবগুলোকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কি দিব? F4 দিয়ে লক করে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার প্রেস করব। তাহলে দেখেন যে ইনি আছে কি 1 নাম্বার র্যাঙ্কে। এরপরে আমি যদি এদিকে স্ক্রল করে দিই, তাহলে দেখেন 1 থেকে 7 কিন্তু আমার চলে আসছে। এবার আমি একটু জুম আউট করি, দেখেন, দেখেন যদি এইখানে আদার্স হয়, মানে সিইও হইতো, তাহলে দেখেন সবগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যদি এখানে এমডি হইতো তাহলে কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, তার র্যাঙ্ক কিন্তু 2 নাম্বার র্যাঙ্কে আছে। যদি এখানে আদার্স হয় তাহলে তার র্যাঙ্ক 7 নাম্বার র্যাঙ্কে আছে সে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে র্যাঙ্কও বের করতে পারছি। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আমরা দেখি আর কি করা হয়েছে। এরপরে আমার এইরকম একটা বানাইতে হবে। ঠিক আছে, এটা কিভাবে বানাবো, যে এইখানে যদি আমি চেঞ্জ করি, আইডি নাম্বার যদি আমি চেঞ্জ করি, তাহলে অটোমেটিক এই এতগুলা ডাটা থেকে একজনকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা বানাইতে হবে। এবার আমরা এটা বানানোর জন্য আমরা কি আবার লিখবো না, তাহলে এইখান থেকে আমরা ট্যাক্স পর্যন্ত, টোটাল পর্যন্ত নিয়ে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এইখানে এসে সিরিয়াল নাম্বার নিব না, সিরিয়াল নাম্বার থাক, এইখান থেকে টোটাল পর্যন্ত আমরা নিয়ে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসার পর পেস্ট করে দিলাম। এরপরে এখান থেকে আমি র্যাঙ্কটাকে কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম। এরপরে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, সেন্টার করে দিলাম, এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিব। ঠিক আছে, এরপরে এটাকে একটু সাইজ বাড়ায় নিলাম। তাহলে এবার আমার এইখান থেকে শর্ট লিস্ট করতে হবে। ঠিক আছে, কিভাবে করব, কারণ আমার প্রথমত এখানে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, ড্রপ ডাউন করতে হবে। তাহলে ড্রপ ডাউন করব কিভাবে, আমরা ড্রপ ডাউন করার জন্য আবার চলে যাব ডাটা, ডাটা থেকে চলে আসব ডাটা ভ্যালিডেশনে, ভ্যালিডেশন থেকে এখানে অ্যালাউ থেকে করে দিব লিস্ট। এর আগের বার আমরা ড্রপ ডাউন কি করছে, এখানে ইন্ডিভিজুয়ালি লিখছি এমডি, হ্যাঁ, সিইও, ম্যানেজার, আইটি এভাবে লিখছিলাম, কিন্তু এবার আমরা কি করব, এইখান থেকে এই পর্যন্ত আইডি নাম্বারটাকে জাস্ট দেখাই দিব। ঠিক আছে, দেখাই দেওয়ার পর এখানে ওকে প্রেস করব। তাহলে দেখেন আমার এখানে ড্রপ ডাউন চলে আসছে কিন্তু প্রত্যেকের আইডি নাম্বার, তাই তো। তাহলে এখানে 2 নাম্বার আইডি কার, এখানে 2 নাম্বার আইডিতে নাম থাকবে কি, জাহিদ নাম থাকতো এখানে, আর এখানে তার ডেজিগনেশন থাকতো সিইও, এই ডিটেলস চলে আসতো, তাই না। কিন্তু আমার কিন্তু আসে নাই। এবার এইটাই নিয়ে আসার জন্য আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, এই ফর্মুলার নাম হচ্ছে ভিলুকআপ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসব, আসার পরে আমরা এই ফর্মুলা বারে দিব, যে এখানে লিখবো ইকুয়াল ভি লুকআপ। ভি লুকআপ নেওয়ার পর আমরা কার এগেইনস্টে, মানে কোথায় চেঞ্জ করলে আমাদের এই জায়গায় নামটা আসবে, কিসের উপরে, আইডি নাম্বারের উপরে। তাহলে আইডি নাম্বার কোথায়, এই যে আইডি নাম্বার দিয়ে দিলাম। এরপর একটা কমা দিব, দেওয়ার পর আমরা এইখান থেকে একবারে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিব, নেওয়ার পরে কিবোর্ডের F4 দিয়ে লক করে দিব। এরপর একটা কমা দিব, কমা দেওয়ার পর আমার এখানে বুঝতে হবে এই যে যতটুকু অংশ আমার রেড আকৃতি ধারণ করছে, এই সিলেক্ট করা জায়গার মধ্যে কয় নাম্বার কলামের মধ্যে আমার নাম আছে। তাহলে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন আছে, 12টা কলাম আছে। 12 নাম্বার 12টা কলামের মধ্যে 2 নাম্বার কলাম, এই যে 1 2, 2 নাম্বার কলামে এখানে নাম আছে, এই জন্য এখানে হচ্ছে 2 লিখলাম, অথবা 0। ঠিক আছে, দেন ব্র্যাকেট ক্লোজ, এখানে এন্টার প্রেস। এবার দেখেন আমি যদি এখানে চেঞ্জ করি, তাহলে অটোমেটিক কিন্তু আমার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার আইডি নাম্বার দিলে, ঠিক আছে, নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে আমার এটা ঠিকঠাক আছে। এবার আমার ডেজিগনেশনটা করতে হবে। তাহলে ডেজিগনেশন করার জন্য আমি সেম কাজটা করব। ঠিক আছে, তাহলে ইকুয়াল ভি লুকআপ, কার এগেইনস্টে দেখতে যাচ্ছে, এই ড্রপ ডাউন, কমা, দেন কি হবে, এই সম্পূর্ণ সেলটা সিলেক্ট, F4 দিয়ে লক, কমা। এবার আমরা এখানে কি দেখতে যাচ্ছি, ডেজিগনেশন। তাহলে ডেজিগনেশন কয় নাম্বার কলামে আছে, 1 2 3, 3 নাম্বার কলাম, এই জন্য এখানে 3 অথবা 0, দেন তাহলে এখানে কি, যে দেখেন সাদ্দাম হচ্ছে সিইও। ঠিক আছে,
এখন যদি এখানে চেঞ্জ করি, জাহিদ হচ্ছে এমডি, ঠিক আছে, আমার কিন্তু চলে আসছে। তাহলে এইভাবে যদি আমি কাজ করতে চাই, আমি কি প্রতিটা জায়গায় ইন্ডিভিজুয়ালি যা যা লিখবো? না, আমি তাহলে এই একটা সূত্রকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এন্টার দেই এবং এইখানে আসি, আসার পর এটাকে পেস্ট করে দিই। তাহলে আমার দেখেন আবার লিখতে হইলো না। এবার আমি এখানে কি দেখতে যাচ্ছি? বেসিক স্যালারি। বেসিক স্যালারি কয় নাম্বার সেলে আছে? 4 নাম্বার সেলে, এই জন্য এখানে 4 অথবা এইখানে কি দেখতে যাচ্ছে? হাউস রেন্ট। তাহলে হাউস রেন্ট কয় নম্বরে আছে? 5 নম্বরে, এই জন্য এখানে 5। মেডিকেল কস্ট কপি করা আছে, জাস্ট পেস্ট করতেছি, এই জন্য এখানে 6। গ্রোস টোটাল আছে কততে? 7। তাহলে এই জন্য এখানে 7। ট্যাক্স কততে আছে? 8 নম্বর কলামে, ঠিক আছে, এই জন্য এখানে 8। টোটাল কত আছে? 9 নম্বর কলামে, এই জন্য এখানে 9। র্যাঙ্ক কত আছে? 9, 10, 11, 12 নম্বরে, তাহলে এখানে হবে 12। আমার র্যাঙ্কও চলে আসছে। এবার এইখানে যদি আমি চেঞ্জ করি, তাহলে দেখেন আমার সব চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। চেঞ্জ হচ্ছে। আচ্ছা স্যার, আপনাদের মধ্যে কি এটা বুঝতে পারছেন? স্যার, বুঝতে পারছেন তো নাকি স্যার? কোথাও কি রিপিট করতে হবে? স্যার একটু রেসপন্স করলে আর কি একটু ভালো লাগে আর কি, মনে হয় একা একা মনে হয় না আর কি। না না, ঠিক আছে, আপনি আগান, সমস্যা নেই, আমরা রেসপন্স করছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝি, তাহলে এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে, হ্যাঁ? এই কাজটা আমি গত ক্লাসে যেটা দেখাইছি, এটাও আপনাদের কাছে করে নেওয়ার চেষ্টা করব। ওকে, এবার এটাকে আমরা কন্ট্রোল পি দিব, যেহেতু এটা আমাদের কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, তাহলে কন্ট্রোল পি দিলে দেখেন আমার ফুল পেজ কিন্তু আসতেছে না। এই সমস্যার সমাধান, এই সমস্যার সমাধানের জন্য দেখেন এটা কিন্তু এই দিক দিয়ে একটা ডট 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 চলে আসছে, এই দিক দিয়েও আসছে। তার মানে এখানে হচ্ছে আমার 2টা পেজ নিয়ে আছে। এবার আমরা এটাকে যদি একটা পেজের মধ্যে নিয়ে আসতে চাই, আমরা আসবো হচ্ছে পেজ লেআউটে। লেআউটে আসার পর এই পেজটাকে আমরা কি করে দিব? এই ওরিয়েন্টেশন থেকে আমরা ল্যান্ডস্কেপ করে দিব। তাহলে দেখেন আমার একটু কিন্তু বাড়ছে আর কি, তারপরে কিন্তু ফুল পেজ আসেনি। তাহলে আমি এই সেলটা আমার প্রয়োজন নাই, এটাকে ডিলিট দিয়ে দিলাম। এখনো কিন্তু আমার পুরো পেজ আসে না, এই জন্য এই যে স্কেল আছে এখান থেকে আমরা এটাকে কমাই দিব একটু, দেখেন, ঠিক আছে, আমার মোটামুটি কমে গেছে। তাহলে এবারে আমরা এটাকে সেভ দিব, ঠিক আছে, তাহলে ফাইলে আসি, আসার পরে সেভ অ্যাজ ডেস্কটপ, এইখানে ডেস্কটপে এসে আমি এটাকে স্যালারি শিট 2025, হ্যাঁ, একটা সেভ দিয়ে দিলাম। আবারও সেম জায়গায় আসবো, আসার পর এবার এটাকে একটু পিডিএফ করে নিব, ঠিক আছে। এরপর যদি সেভ দেই, তাহলে দেখেন আমার পিডিএফ ওপেন হয়ে গেছে এবং একটা পেজের মধ্যে কিন্তু আছে। তাহলে এটা হচ্ছে আপনাদের একটা কাজ থাকবে, এটা আপনারা একটু কাইন্ডলি
করার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি যদি স্যার আপনাদের এই এক্সেল এর ফাইলটাও দিয়ে দিই, তাহলে হয়তোবা আপনাদের ফর্মুলা গুলা ইজিতে আপনারা পাইতে পারেন, তাই তো? যে কোথায় গেলে কোন ফর্মুলা আছে। হ্যাঁ, তাহলে আমি আপনাদের এই শীটটাও দিয়ে দিব আর কি। তাহলে এই শীটের মধ্যে আমি স্যালারি শীট লিখে রাখলাম। তাহলে এই পর্যন্ত আশা রাখি আমরা একটা কাজ, আরেকটা কাজ শিখলাম আর কি। গতকালকে একটা শিখছি, আজকে একটা শিখলাম, দুটা কাজ হয়েছে আর কি মোটামুটি। আচ্ছা, আমরা একটা নতুন শীট নেই, নিউ শীট। এইখানে আমরা আরেকটা কাজ শিখবো। ইনভয়েস তো আমরা দেখে ফেলছি গতকালকে। ইলেকট্রিসিটি বিল একটু দেখবো। যদিও এটা হুবাহুব ইলেকট্রিসিটি বিলের মতো না, বাট আমাদের যে মানে বিভিন্ন এক্সাম গুলা হয়, আমরা আসলে এইসব টাস্ক ফিল আপ করতে পারি কিনা, এই জন্য মূলত এই কাজগুলা দেয়া হয়ে থাকে। মানে এই একই ফর্মুলা কিন্তু এক এক জায়গায় যে এক এক ভাবে ইউজটা হয়। ঠিক আছে? তাহলে আমরা এবার এই শীটটা বানাই ফেলবো। জাস্ট কপি করে নিলাম। এবার আর নতুন করে টাইপ করার কিছু নাই, যেহেতু আপনারা শীট বানানো শিখে ফেলছেন। জাস্ট এটাকে একটু বাড়াই নিচ্ছি। এরপরে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে সেন্টার করে একটু বর্ডার দিয়ে দিই। সিরিয়াল দিয়ে দেই। মিটার নাম্বার। এখন কিন্তু কাজগুলো অনেক আগাবে আর কি, যেহেতু আপনারা বুঝে ফেলছেন। এখানে মিটার নং হচ্ছে আমাদের ইউনিক করতে বলা হয়েছে, তাহলে আমরা ইউনিক পারি। ঠিক আছে, আমি ইউনিক করে নেই। ইউনিক হয়ে গেছে। কাস্টমার নেম, এখান থেকে আমি চারটা নেম কপি করে নেই। ঠিক আছে, চারটা নেম কপি করে নিয়ে কোন শিটে কাজ করতেছে, এই শিটে। এই শিটে এসে কাস্টমার নাম বসায় দিই। কি হতে পারে? এখানে আজকের ডেট বসাইতে হবে, হ্যাঁ। তাহলে আজকের ডেট বসানোর ফর্মুলা টুডে। হ্যাঁ, দেন ইন্টার। আজকের ডেট সহজে
বসাই দিলাম, ঠিক আছে, আজকের ডেট বসাই দিলাম এবং এইখানে থাকবে কি ডেট ফর্মুলা। ওকে, তাহলে এইখান থেকে আমরা ডেট ফর্মুলায় নিয়ে আসবো, ঠিক আছে, নিয়ে আসলাম। কিন্তু এইখানে একটা লিমিট আছে, ঠিক আছে, দেখেন সেই লিমিটটা কি রকম। এখানে 10 ডিসেম্বর, ঠিক আছে, এখানে 10 ডিসেম্বর 2024, আমি যদি এখানে 25 লিখতাম আমার কিন্তু নিচ্ছে না। তার মানে এইখানেও আমার একটা রেস্ট্রিকশন দেয়া আছে, ঠিক আছে, রেস্ট্রিকশন দেয়া আছে। দেখেন এখানে একটা স্টার্ট ডেট দেয়া আছে আর একটা ইন ডেট দেয়া আছে আমার, ঠিক আছে। তাহলে আমি যদি 1 মাসের জন্য বের করতে চাই তাহলে আমার এখান থেকে একটা লিমিট দিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই জিনিসটা কিভাবে করব একটু দেখে নেই। আমরা এখানে আসবো, হ্যাঁ, এখানে আসবো, আসার পর আমরা চলে যাব ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা কি করব, কাস্টম করছিলাম না এর আগে, এখান থেকে আমরা বিটুইন কই ডেট, এখান থেকে আমরা ডেটে চলে আসব, ঠিক আছে, এখানে বিটুইনই থাকবে আর কি। ডেটে চলে আসার পরে এখানে একটা ডেট লিখে দিব, ঠিক আছে, 01/01/10, এটা থেকে 30, এটা থেকে ধরেন যে পরের মাসের 1 তারিখ পর্যন্ত আমরা ধরলাম। এটা 01/11/01/2025, ফরম্যাট সেম হইতে হবে আর কি, হ্যাঁ, এটা দিলে ওকে। এরপরে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। এবার দেখেন আমরা যদি এখানে আজকের ডেট লিখতাম, টুডে, টুডে হবে না, ইকুয়াল টুডে, আজকের ডেট দিলে আর নিচ্ছে না। কারণ আমরা এখানে তাকে একটা ইনস্ট্রাকশন দিছি যে 1/01, তারপরে কি 10/2025